একটি গ্রামে সিজা আর রোহিত নামে দুজনে বসবাস করত। একদিন রোহিত সিজার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখে সিজা বাড়িতে বসে আছে। সিজাকে দেখে রোহিত কিছুতেই তাকে ভুলতে পারছে না। রাত্রিবেলায় খালি তার কথা মনে পড়ছে। সকালবেলায় দেখে সিজা ও তার বান্ধবী রিয়া দুজনে স্কুলে যাচ্ছে। রোহিত তখন তাদের পেছন পেছন যায় এবং সিজাকে বলে, সিজা একটু দাঁড়াবে, তোমার সাথে কিছু কথা আছে। তুমি যদি আমার কথাগুলো শোনো তাহলে আমি খুব কৃতজ্ঞ হব। তাই নাকি? কি কথা বলো? তবে কিছু মনে করো না, যদি ভুল হয় ক্ষমা করে দিও। আচ্ছা, তোমার জরুরি কথাটা শুনতে পারি? তুমি উত্তর দেবে তো? যদি দেবার মতো হয় তাহলে নিশ্চয়ই দেব। তোমাকে আমার খুব ভালো লাগে জানো। আজ সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়ে গেছে। তুমি আমাকে ফিরিয়ে দিও না, একটু বোঝার চেষ্টা করো। সিজা কিছু না বলে রিয়ার সঙ্গে স্কুলের মধ্যে চলে গেল। রোহিত তখন মনে মনে ভাবতে লাগলো যে নিশ্চয়ই রাজি আছে, তা নাহলে কিছু তো বলতো। রোহিত তখন আস্তে আস্তে সে বাড়ির দিকে ফিরে গেল। পরের দিন, রিয়া, আমার না ভয় করছে। রোহিত জিজ্ঞাসা করলে কি উত্তর দেব? দেখ সিজা, রোহিত তো খারাপ ছেলে না। তোকে যতক্ষণ ভালোবাসে তোর বাঁচতে দোষ কি? তুই তো জানিস আমার বাড়ির কথা। কেউ যদি জানতে পারে তাহলে কি অবস্থা হবে বল? যখন জানতে পারবে তখন ব্যবস্থা নেওয়া হবে। আর আমি তো আছি, সব সামলে নেব। তুই তো খারাপ কাজ করছিস না। কাউকে ভালোবাসলে তো আর খারাপ হয় না। তাই যদি হতো তাহলে কেউ কাউকে ভালোবাসতো না। এই রিয়া, দেখ না, রোহিত দাঁড়িয়ে আছে গাছতলায়। আমার না কেমন লাগছে। আরে ছাড়, তুই কিছু ভাবিস না। রোহিত দাকে যা বলার আমি বলবো। সিজা কোনো উত্তর না দিয়ে চলে গেলে কিছু তো বলো। কিছু মানে? এখন থেকে কত কিছু জানতে পারবে। তাই নাকি? তাহলে তোমার বান্ধবী নিশ্চয় রাজি। সেই রকমই। সত্যি? আমি স্বপ্নেও ভাবিনি তুমি রাজি হবে। তুমি খুব সুন্দর মেয়ে সিজা, তোমার তুলনা হয় না। আমি তোমার কাছে যে আশা নিয়ে এসেছিলাম, ভাবছিলাম তুমি ফিরিয়ে দেবে না। আমি যে আজ কতটা খুশি হয়েছি তোমায় বলে বোঝাতে পারবো না। তবে আজ থেকে আমার হৃদয়ের প্রিয় বাগানের প্রিয় ফুল হলো গোলাপ। সেই গোলাপটা তোমায় দিলাম। তুমি হাত বাড়িয়ে নিয়ে আমার হৃদয়ে শিহরণ জাগিয়ে তোলো। কি তুলবে না? কেন তুলব না? মনটা যখন দিয়েছি তুলতে তো হবেই আমাকে। ইয়া, একটু সামনের দিকে যাবে? তোমার বান্ধবীর সাথে কিছু কথা বলবো। কিছু কেন? এখন থেকে সারা জীবন বলবে। সেটা তোমার বান্ধবীর ইচ্ছা। যদি চাই সারা জীবন আমার সুখে দুঃখে সাথী হয়ে থাকবে। কি থাকবে তো সিজা? এই বলে রিয়া সামনের দিকে এগিয়ে চলে গেল। সেটা ভগবানের ওপর নির্ভর করছে। যদি চাই তাহলে থাকতেই হবে। কেন? তোমার উপর নির্ভর করছে না? সিজা, তুমি কিছু বলবে তো? তুমি বলো। জানো সিজা, আমি ভাবতেই পারিনি তোমার সাথে আমার মিল হবে। তোমায় যেদিন দেখেছি সারাটা রাত ঘুমাতে পারিনি, শুধু তোমার কথাই ভেবেছি। আমিও কালকে ঘুমাতে পারিনি। তোমার একটা ছবি দেবে আমায়? কেন? কি করবে? তোমাকে তো সব সময় কাছে পাবো না, তাই তোমার ছবিটা দু চোখ ভরে দেখব। জানো তো, ভালোবাসা এমন জিনিস, মনের মানুষ কাছে না থাকলে তখন মনের মধ্যে বেদনার করুণ সানায় বাজতে থাকে। তাই নাকি? তুমি এত ভালোবাসো আমাকে? কেন, তুমি বোঝো না সিজা? আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমার চাওয়া পাওয়া পূর্ণ হবে। পৃথিবীর কোনো শক্তি পারবে না আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে দিতে। শোনো না, বলছি তাহলে আমি এখন যাই স্কুলে। এই বলে সিজা স্কুলের দিকে চলে গেল। সিজা, তুই দেখছি একদিনেই জমে গেলি, ছাড়তেই চাচ্ছিস না। আমি নাকি? ও তো বাবা, একদিনেই ও করে নিলি, রাজিই ছিলি না। এখন রাখ ওসব কথা। এদিকে স্কুল ছুটির সময় রোহিত ও তার বন্ধু
দুজনে অপেক্ষা করছে সিজার সাথে দেখা করার জন্য। সিজা ও রিয়া দুজনে স্কুল থেকে ফেরার সময় দেখে রোহিত ও তার বন্ধু দুজনে দাঁড়িয়ে আছে। এই রোহিত, ডাক তোর মনের মানুষকে। ডাকতে হবে না, আমার মনের মানুষ মনের টানেই চলে আসবে। তাই নাকি? দেখ তাহলে। কিন্তু তুই ভীষণ লাকি রোহিত। কখন এসেছো তুমি? এই তো কিছুক্ষণ হলো। চলো তাহলে। জানো সিজা, রাতে স্বপ্ন দেখি তুমি আমার পাশে শুয়ে আছো। বাস্তবে তোমায় কবে পাবো বলতে পারো? এখনই এত অধৈর্য হলে কি করে হবে? সবে তো শুরু, আরো তো দিন পড়েই আছে। দুষ্টু কোথাকার, তোমার জন্য কি আমার ঘুম হয়? সব সময় তো তোমার কথা মনে পড়ে। পড়তে বসলে মন বসে না, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার মনটাকে কেড়ে নিলে। সিজা ধীরে ধীরে বাড়ির দিকে প্রবেশ করলো। মা, মা, খেতে দাও, খুব তাড়াতাড়ি খিদে পেয়েছে আমার। কিরে, তোর এত দেরি হলো যে? এক জায়গায় গিয়েছিলাম, খুব দরকার ছিল। ঠিক আছে, খেতে বস, আমি তোকে খেতে দিচ্ছি। সিজা খাওয়া দাওয়া শেষ করে বৌদির সাথে দেখা করতে যাচ্ছে। বৌদি, কি করছো? আসো, এই তো বসে আছি। দাদা আসেনি? হ্যাঁ, কোথায় বেরোলো? সিজা, একটা কথা জিজ্ঞাসা করব, বলবে? হ্যাঁ বলো। এখন তো অবশ্যই পরিবর্তনের সময়, কেননা আমারও তো একদিন ওই দিন ছিল। কি তুমি বলবে না? বলতে পারি, কিন্তু একটা শর্তে। তুমি কাউকে বলবে না তো? ঠিক আছে, বলবো না। কি হয়েছে বলো দেখি। ছেলেটির নাম রোহিত। ও আমাকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। খুব ভালো ছেলে বৌদি, আমার জন্যে ও পাগল। আচ্ছা সিজার মা, সিজার কিছু হয়েছে নাকি? ওই না তো। কিছুদিন হলো দেখছি অন্যমনস্ক ভাব। কি যেন ভাবে খালি। তোমার খালি আজগুবি কথা। কিছু না হওয়াই ভালো। নদীর ধারে রোহিত বসে আছে, সেইখানে সিজা এসে হাজির। শোনো না, আমার খুব ভয় হয়। আমার বাবা মা যদি কোনোদিন জানতে পারে, মেনে নেবে এই সম্পর্ককে? দেখো সিজা, আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তবে মিলন অবশ্যই হবে, কেউ বাধা দিতে পারবে না। সত্যি সিজা, ভালোবাসা যে এত মধুর তা আগে আমি কখনো বুঝিনি। তোমার পরশে তা আজ বুঝতে পারছি। কিন্তু একটা কথা তোমার বলার আছে, তুমি দুঃখ পাবে না তো? কি এমন কথা? কিছুদিনের মধ্যে ট্রেনিংয়ের জন্য বাইরে যেতে হবে তোমায় ছেড়ে। আমার না একটু যেতে ইচ্ছা করছে না তোমাকে ছেড়ে। জানো, আমার মনটা যে সব সময় তোমার কাছে পড়ে থাকে, কিন্তু কিছু করার নেই। চাকরি না করলে তোমার ঘরে এনে খাওয়াবো কি? সিজা শুনে কিছুক্ষণ চুপ থাকলো। কি করে থাকবো? কি হবে আমার? আমি জানি তোমার কষ্ট হবে। এই তো মাত্র একটা বছর, দেখতে দেখতে কেটে যাবে। তুমি কোনো চিন্তা করো না, শরীরের প্রতি যত্ন নেবে, ভালোভাবে পড়াশোনা করো। কিন্তু 1 বছর পর রোহিত ট্রেনিং সেরে বাড়িতে ফিরে আসে। এদিকে সিজার বাবা মা সব জানতে পেরে যায় এবং সিজাকে খুব বকাবকি করে। সিজা নিজেকে পরিবর্তন করে নেয় এবং রোহিতকে ভোলার চেষ্টা করছে। রোহিত সিজার সাথে দেখা করতে যায়। সিজা, কেমন আছো তুমি? কেমন থাকতে পারি জানো না? কবে এসেছো তুমি? এই তো আজকে সকালে। আমি জানি আমাকে ছেড়ে তোমার থাকতে খুব কষ্ট হয়েছে। আর কষ্ট করতে হবে না, তোমাকে কিছুদিনের মধ্যেই আমি বিয়ে করে নেব। তুমি এই রকম বলবে আমি ভাবতেই পারিনি। কেন? তোমায় ভালোবেসেছি বলে বিয়ে করতে হবে, তার কোনো মানে নেই। রোহিতের মাথায় যেন বজ্রঘাত ভেঙে পড়ল। রোহিত কিছুক্ষণ চুপ করে থাকলো। তুমি এই রকম বলতে পারলে? তোমার মন বলে কিছুই নেই? আমি ভাবতেও পারছি না এই একটা বছরের মধ্যে এত পরিবর্তন। কোথায় এতদিন পরে এলাম, কটা ভালো কথা বলবে তা না তুমি আমার যা শোনালে। তবে কি আমি যা স্বপ্ন দেখেছি তোমাকে ঘিরে তা সব মিথ্যা হয়ে যাবে? স্বপ্ন? সবার সব স্বপ্ন যদি বাস্তবে পরিণত হতো
তাহলে মানুষ আজ এই রকম থাকতো না। স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তাছাড়া আমার কিছু করার নেই, আমাকে ভুল বোঝো না। বাহ, কি সুন্দর তোমার অভিনয়। তুমি একটা ছেলের জীবনকে তুচ্ছ মনে করে খেলার পুতুল ভাবলে। তোমার কি বলবো, আমার ভাষায় আসছে না। সত্যি তোমার তুলনা হয় না। এত পরিবর্তন। তোমার মনকে আমি মন বলবো না, বলবো একটা বাতাস যা সকল বস্তুর মধ্যে দিয়ে প্রবেশ করে। একটা কথা তুমি মনে রেখো, আমার সাথে যে প্রতারণাটা তুমি করলে তাতে কোনোদিন লাভবান হবে না। কেননা অপরকে দুঃখ দিলে নিজেকেও পেতে হয়। ঠিক আছে, ভালো থেকো, আমি আসছি। যদি কোনো দিন প্রয়োজন মনে পড়ে আসতে পারো, কেননা আমি তো প্রতারণা করিনি তোমার সাথে। আমাকে তুমি আজ যা বললে মাথা পেতে নিলাম, কেননা অন্যায়টা আমার। আমার হাত পা আজ যে বাধা, আমার যে কোনো উপায় নেই। সিজা আর রোহিত দুজনেই বাড়ির দিকে ফিরে চলে গেল। এদিকে রোহিত সিজার কথা চিন্তা করতে করতে প্রায় পাগলের মতো হয়ে গেল। একদিন হঠাৎ কাউকে কিছু না বলে বাইরে চলে গেল। অন্যমনস্কভাবে রাস্তায় চলতে চলতে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলো। গাড়িটি চালাচ্ছিল একটি মহিলা। সে বাপের একমাত্র কন্যা। সে তাড়াতাড়ি এসে রোহিতকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়। ডাক্তারবাবু, ছেলেটার অবস্থা কেমন আছে? এখন তো কিছু বলা যাচ্ছে না, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, হয়তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারে। সত্যি খুব খারাপ লাগছে। ছেলেটি আমার জন্য এরকম হয়ে গেল। ডাক্তারবাবু, আমি এখন যেতে পারি ছেলেটির কাছে? যেতে পারেন, তবে কিন্তু জোরে কথা বলানোর চেষ্টা করবেন না। কেমন আছেন আপনি? কিছু মনে করবেন না, আমার জন্য আজ আপনার এই রকম অবস্থা। আমায় ক্ষমা করে দেবেন। আপনার নাম কি? কোথায় বাড়ি? আমার কিছু মনে আসছে না। ঠিক আছে, আপনাকে কিছু মনে করতে হবে না। আমি আপনাকে সুদীপ্ত বলে ডাকবো, আচ্ছা? আর আমার নাম সুপর্ণা। আমি এখন আসছি, আর ডাক্তারবাবুকে সব বলে যাচ্ছি, আপনার যাতে কোনো অসুবিধা না হয়। সুপর্ণা বাড়ি ফিরে আসে এবং তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। এদিকে পরের দিন সকালবেলায় সুপর্ণা ও তার বাবা দুজনেই হসপিটালে আসে। কেমন আছো এখন? এখন একটু ভালো আছি। এটা আমার বাবা। সুপর্ণার মুখে শুনে আমি দেখতে এলাম। তোমার বাড়ি কোথায়? আমার কিছুই মনে আসছে না। মনে করার চেষ্টা করলে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মাথায়। ঠিক আছে, আমি এখন আসছি, পরে আবার আসবো। চল সুপর্ণা, ছেলেটা তো ভালোই, এইরকম অবস্থা হয়ে গেল। কখন কার ভাগ্যে যে কি হয় বলা মুশকিল। বাপি, তোমায় একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলছি, ছেলেটি সুস্থ হলে যদি আমাদের বাড়িতে নিয়ে আসি, ওর তো এখানে কেউ নেই। তারপর সুস্থ হলে আমাদের কোম্পানিতে একটা চাকরি দিয়ে দিও। কিন্তু তুই কি পারবি ওর দেখাশোনা করতে? চেষ্টা করে দেখি না? তুই যেটা ভালো বুঝিস কর। পরের দিন সকালবেলায় সুপর্ণা হাসপাতালে যায়। ডাক্তারবাবুর সাথে কথা বলে সুদীপ্তকে বাড়িতে নিয়ে আসে। সুদীপ্তকে দেখাশোনা করতে থাকে এবং তার যত্ন নিতে থাকে। আচ্ছা সুদীপ্ত, আপনার কিছু মনে পড়ছে না? আমার কিছুই মনে পড়ছে না। আমি কে, কোথা থেকে এসেছি, কি আমার পরিচয়। ঠিক আছে, আপনার আগের কথা মনে করতে হবে না। কয়েক মাস এভাবেই চলতে থাকে। সুপর্ণা সুদীপ্তকে সুস্থ করে তোলে এবং মনে মনে সুদীপ্তকে ভালোবেসে ফেলে। একদিন সুপর্ণা সুদীপ্তকে নিয়ে বাড়ির সামনে গার্ডেনে বসে আছে। সেই সময় দেখে একটি ফুল গাছে ফুলের উপরে একটি প্রজাপতি বসে কি সুন্দর মধু খাচ্ছে। দেখো সুদীপ্ত, প্রজাপতিটা কি সুন্দর ফুলে বসে মধু খাচ্ছে, তাই না বলো? প্রজাপতির কাজই তো ফুলে বসে মধু খাওয়া। সত্যি, প্রজাপতি ফুলে যদি মধু নাই বা খায়, তাহলে ফুলের মাধুর্যই থাকে না। তেমনি মেয়েদের জীবনে কোনো সুপুরুষ না আসে, তাহলে যে তার আশা আকাঙ্ক্ষা
কখনোই পূরণ হয় না, তেমনি আমার জীবনে ধ্যান, জ্ঞান, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসার প্রদীপ সব তোমাকে ঘিরে। আমার স্বপ্ন, পারবে না তুমি সেই স্বপ্ন পূরণ করে দিতে? কি বলছেন আপনি? আপনি নয়, বলো তুমি। দেখো, আমি একজন স্মৃতিশক্তিহীন মানুষ, নেই কোনো পরিচয়। তুমি ধনী ঘরের মেয়ে, তোমার সুন্দর ভবিষ্যৎ কেন নষ্ট করবে আমাকে ভালোবেসে? তুমি ধনী ঘরের মেয়ে, আর আমার কি আছে বলো তোমাকে দেবার মতো? আমি তোমার কাছ থেকে কিছুই চাই না, শুধু একটু ভালোবাসা। আমার তো সব কিছুই আছে। সুপর্ণা অনেক বলার পরে সুদীপ্ত রাজি হয়ে গেল। তুমি যা করেছো আমার জীবনে, তা অন্য কেউ করবে না। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তুমি তো আমাকে ফেলেও চলে যেতে পারতে, তা না করে তুমি আমাকে সুস্থ করছো। কিন্তু তোমার বাপি কি সেটা মেনে নেবে? তোমাকে সে বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, সেটা আমি বাপেকে বুঝিয়ে ম্যানেজ করে নেব। পরের দিন সুপর্ণা তার বাপির সামনে গিয়ে, তোমাকে একটা কথা বলছি, আমি না সুদীপ্তকে ভালোবেসে ফেলেছি, ওকে বিয়ে করতে চাই। আমি জানতাম এরকম কোনো একটা ঘটনা ঘটবে। মানছি ও ভালো ছেলে, তবে ওর যদি স্মৃতিশক্তি ফিরে পায় তাহলে তোর অবস্থা কি হবে? আমার কপালে যা আছে সেটাই হবে, কেউ তার রুখতে পারবে না। ঠিক আছে, সামনের মাসে আমি তোদের বিয়ে দিয়ে দেব। আমি জানতাম তুমি আমার কথা রাখবে, এটা আমার বিশ্বাস। এরপর একদিন সুপর্ণা আর সুদীপ্ত গাড়িতে করে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্টে সুপর্ণা মারা যায় এবং রোহিতের স্মৃতিশক্তি ফিরে পায়। রোহিত বাড়ির দিকে ফিরে আসে। রাস্তায় সেই সময় তার বন্ধু অপুর সাথে দেখা হয়। আরে রোহিত, কোথায় ছিলি এতদিন? কেমন আছিস? কত খুঁজেছি তোকে, তোর জন্য তোর বাবা মা চিন্তা করতে করতে কেমন হয়ে গেছে। অপু, তোকে আর কি বলবো রে, আমার জীবনে এতগুলো দিন কিভাবে কেটে গেছে বলতে পারবো না রে। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আর কিছুই মনে নেই। স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল, ফিরে পেতেই চলে এসেছি। তুই ভালো আছিস তো? সবাই কেমন আছে? তোকে কি বলবো রোহিত, দুঃখের কথা। তুই চলে যাবার পর সিজাকে জোর করে বিয়ে দিয়ে দেয় ওর বাবা মা, কিন্তু বিয়ের দিন রাতেই গাড়ি অ্যাক্সিডেন্টে ওর বর মারা যায়। সেই থেকেই লগ্নভ্রষ্টা। ঠিক আছে, চল অপু আমার সঙ্গে আমাদের বাড়িতে। পরের দিন রোহিত আর অপু দুজনে একসাথে ঘুরতে বেরোয়। সেই সময় সিজা তাকে দেখতে পায়। সিজা তখন ছুটে আসে রোহিতের কাছে। অপু, তোমার বন্ধুকে একটু দাঁড়াতে বলো না। ফালতু সময় নষ্ট করে কি হবে বল অপু? ফালতু নয় রোহিত, শুনবে তো আমার কথা। কি বলবে বলো তাড়াতাড়ি। কেমন আছো তুমি? আমাকে ক্ষমা করে দিও, আজ আমার জন্য তোমার এই অবস্থা। কোথায় গিয়েছিলে এতদিন? তুমি সেদিন ঠিকই বলেছিলে রোহিত, যে অপরকে দুঃখ দিলে নিজেকেও পেতে হয়। আজ আমি বুঝতে পারছি আজ আমার এই অবস্থা। কি করব বলো? সেদিন তোমার কথা রাখতে পারিনি, মা বাবার চাপে পড়ে তোমার সাথে ওই রকম ব্যবহার করতে বাধ্য হয়েছি। আমার কপালে যে এইরকম লেখা ছিল স্বপ্নেও ভাবিনি। থাক, তোমার কান্না করতে হবে না। আমি অপুর মুখ থেকে সব শুনেছি। দেখো, আমি তোমার কথা এখনো ভুলিনি, আর আমি ভুলবও না কোনো দিন। মাঝে মধ্যে আমার জীবনে কি হয়ে গেল আমিই জানি না, তবে তুমি যদি এখনো রাজি থাকো তাহলে আমি তোমায় বিয়ে করতে পারি। কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ঠিকই বলছি। তোমার জীবনে এই রকম ঘটনা জেনেও যদি উদ্ধার না করি তাহলে আমি অপরাধী হয়ে যাব। দেখো, ভালোবাসার কাছে সব কিছু নত হয়ে যায়, ভালোবাসার কোনো মরণ নেই। তুমি সত্যি মানুষ একজন, তোমার তুলনা হয় না। সেদিন আমার কোনো কিছু করার ছিল না, তবে আজ আমি কোনো বাধাই মানব না। তুমি যা বলবে আমি সেটাই রাজি আছি। চলো তাহলে এখন আমরা মন্দিরে গিয়ে বিয়ে করি। হ্যাঁ, তাই চলো। আজ থেকে তুমি আমার জীবন মরণের সাথী। সিজা আর রোহিত বিয়ে করে সার্থক হলো
তাদের প্রেম।